ফুচকা খাবি? রিক্সা করে কলেজে যাওয়ার পথে রাস্তায় পাশে হাই স্কুলটার সামনে একটা ফুচকার ছোট দোকান দেখে রিমাকে প্রশ্ন করলো রুশান। রিমার মন তখন ভিন্ন চিন্তায় ডুবে আছে, কারণ আজ 5 দিন পর কলেজে যাচ্ছে সে। যেই ছেলেগুলোর ভয়ে এতদিন ঘরে বসেছিল তাদের সামনে দিয়ে রুশান নিয়ে যাচ্ছে তাকে। মনে একটাই প্রশ্ন, আচ্ছা তারা যদি কোনো ঝামেলা করে, রামিম ভাইয়ের মতো যদি রুশান ভাইয়াকেও মারে? এসব চিন্তার মাঝে রুশানের এমন ফুচকার অফারে একটু চমকে উঠে রিমা। ভয়ার্ত চেহারায় দুদিকে মাথা নাড়িয়ে না সূচক অসম্মতি জানায়। রুশান একটু হেসে রিক্সা থামাতে বলে নেমে ফুচকার দোকানটায় চলে গেল, কারণ সে ভালোই জানে রিমা ফুচকা, আইসক্রিম, চটপটি, ঝালমুড়ি এসব ছাইপাশ বেশি পছন্দ করে। আজ হয়তো ভয়ে আছে একটু। তারপর আর কিছুটা গেলে মোড়ে সেই ছেলেগুলোকে দেখতে পায় রিমা। ভয়ে কাচুমাচু হয়ে মাথা নিচু করে রুশানের গা ঘেঁষে বসেছে। ছেলেগুলো সামনে আসলে রুশান রিক্সা থেকে নেমে ছেলেগুলোর সামনে দাঁড়ায়। একটা ছেলে প্রথমে একটু হিরোগিরি দেখালেও রুশান পকেট থেকে একটা কার্ড বের করে তার সামনে ধরলে চুপসে যায় ছেলেটা। হাত দুটি এক করে মাথা নিচু করে রইল ছেলেটা। রুশান কার্ডটা পকেটে নিয়ে 2 হাত প্যান্টের পকেটে গুজে ছেলেটাকে বলে, নিজের হাতে নিজের 2 গালেই থাপ্পড় দাও। ছেলেটা চুপচাপ নিজের হাত দিয়ে নিজের 2 গালে থাপড়াতে লাগলো। রুশান এবার এক হাতে তাকে থামিয়ে দিয়ে বলে, তো রিমাকে আজ থেকে কিসের নজরে দেখবে শুনি? ছেলেটা মাথা নিচু অবস্থায় বলল, বোনের নজরে। রুশান তৎক্ষণাৎ ছেলেটার গালে কষে একটা থাপ্পড় দিয়ে বলে, কিসের নজরে? ছেলেটা সোজা হয়ে বলল, জি মায়ের নজরে দেখব। রুশান আবার 2 হাত পকেটে নিয়ে ছেলেটাকে বলে, যা ওর কাছে গিয়ে বলো মা আমাকে ক্ষমা করে দেন। ছেলেগুলো তাই করলো। রুশান রিক্সায় উঠে বলে, আর যদি কখনো শুনি যে ওর দিকে তাকিয়েও কেউ কথা বলছো, তাহলে কি হবে তা মুখে বলার প্রয়োজন বোধ করছি না। কাজের মাঝেই আমার আসল রূপটা দেখতে পাবে। বলে রিক্সায় উঠে রিমাকে নিয়ে আবারও রওনা দিল রুশান। রিমা কিছুক্ষণ চুপ থেকে বলল, ওরা যেমন ভীত হয়ে আছে কেন? রুশান একটু হেসে বলে, বাঘ যতই ভয়ঙ্কর হোক, একবার শিকারীদের ফাঁদে পড়লে তারা বুঝতে পারে দৌড় কতটুকু। যাই হোক, আজ থেকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবি। ওরা চোখ তুলেও তাকাবে না। ছাদে বসে এক হাতে সিগারেটের টানে ধোঁয়া উড়াচ্ছে তুষার, অন্য হাতে ফোন নিয়ে তাকিয়ে আছে প্রিয় মানুষটার মেসেজের আশায়। 6 মাস হলো তাদের রিলেশন, সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু কয়েকদিন ধরে সে খুব ইগনোর করছে তুষারকে। গতকাল তো সরাসরি বলে দিল, দয়া করে আমাকে আর মেসেজ দিবেন না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার আশা ছেড়ে দাও, আর নিজের জীবন গুছিয়ে নাও, আমার থেকেও খুব ভালো একটা মেয়ে পাবে তুমি। এরকম আরো অনেক সান্ত্বনামূলক মেসেজ, যা পড়ে বারবার চোখের পানি মুছে আবার ফোনের দিকে তাকিয়ে থাকে তুষার। এক বসায় অলরেডি 1 প্যাকেট সিগারেট শেষ তার। তবুও বুকের ভেতরটা আরো বেশি জ্বালাপোড়া করছে। মেয়েটা কেন করলো এমন? কেন জীবনে এসে আবার এভাবে হারিয়ে গেছে? কেন জীবনে এসে এভাবে হারিয়ে যাচ্ছে? আমি তো তার সাথে কোনোদিন খারাপ ব্যবহারও করিনি, তাহলে কিসের শাস্তি দিল এটা? ভাবতে ভাবতে আবারও চোখের পানি মুছে নিল তুষার। আজ 2 দিন পর সুস্থ হলো নিবিড়। ওদিকে নীরা বারবার ফোন করে বলছে তার সাথে ইমিডিয়েটলি দেখা করতে। নিবিড়ও তাই চলে গেল নীরার সাথে দেখা করতে। তাই যথাসময়ে চলে গেল নির্দিষ্ট স্থানে, যেখানে নীরা আগে থেকেই বসেছিল। নীরা রেগে থাকলেও তা নিবিড়কে বুঝতে দিল না। নিবিড়ের গালে হাত রেখে বলল, বাবু তোমার 2 নম্বর গার্লফ্রেন্ডের নাম কি যেন? নীরা চালাকি বুঝে ওঠার আগেই নিবিড় আবেগে বলে ফেলে পাখি। চট করে নীরা তার কলার চেপে ধরে বলে, তার মানে তোর আরো গার্লফ্রেন্ড আছে? একটা নাম বলবি আজকে। নিবিড় নিজের বোকামি বুঝতে পেরে জিভে কামড় কাটলেও তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বলল, আরে আমার পুরো কথাটা তো শুনবে নাকি? নীরা ওভাবে ধরা অবস্থাতেই বলল, কি বলবি বল। নিবিড় বলল, আগে ছাড়ো, না হলে বলবো কিভাবে? নীরা ছেড়ে তার সামনে দাঁড়িয়ে রইল। নিবিড় আদুরে কণ্ঠে বলে, আমার প্রথম ও শেষ ভালোবাসা এটাই হলে তুমি, আর পাখি বলতে বুঝিয়েছি তোমাকেই। তুমিই আমার পাখি, তুমিই আমার হাতি, জিরাফ সব। তাই বলে কি আদর করেও তোমাকে কিছু নিজের পছন্দের মতো নামে ডাকলে তুমি রাগ করেছো? ঠিক আছে, আর কখনো কোনো আদুরে নামে ডাকবো না। নীরা এবার অপরাধীর ন্যায় চেয়ে বলল, সত্যিই তো তোমার আর কোনো গার্লফ্রেন্ড নেই? এক কথা কয়বার বলবো, তুমিই আমার সব। নীরা বলল, পরশু কার সাথে দেখা করতে গিয়ে মার খেয়েছো বলো? নিবিড় ভ্রুকুচকে বলল, তোমাকে এসব কে বলেছে? নীরা বলল, যেই বলুক, আমি যেটা বলেছি তার উত্তর দাও। নিবিড় বলল, তোমাকে এসব নীলাই বলেছে তাই না? নীরা বলল, এখন বলো এটাও মিথ্যা? নিবিড় একটু হেসে বলে, কি একটা অবস্থা দেখো, বন্ধুদেরকে মজা করে কিছু বললেও বিপদ। পরশু ছিনতাইকারীর হাতে পড়েছিলাম, ওরা আমাকে মেরে আমার টাকা পয়সা সব নিয়ে গেছে, আর ওদেরকে এসব বলিনি কারণ লজ্জার বিষয় এটা। তাই বললাম যে তোমার সাথে দেখা করতে গিয়ে তোমার ভাইয়ের হাতে মার খেয়েছি, আর সে তোমার কাছেই এসে সব বলে দিল। নিবিড়ের এমন ইমোশনে গলে গেল নীরার মন। নিবিড়ের দিকে চেয়ে বলে, বাদ দাও ওসব, যা গেছে মালের উপর দিয়ে গেছে, জানের উপর দিয়ে তো যায়নি। নিবিড় একটু মন খারাপ করে বলে, এখন এই মাসের ভাড়া, খাওয়ার খরচ কোথা থেকে দিব কিছুই বুঝতে পারছি না। এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছি যে না পারছি কাউকে বলতে। নীরা এবার পাশ থেকে কিছু টাকা বের করে নিবিড়কে দিয়ে বলে, এই নাও, আপাতত এটা দিয়েই চালাও, এরপরও লাগলে বলো, আমি পাঠিয়ে দিব। তবুও মন খারাপ করো না প্লিজ, তোমাকে বিষণ্ণ মনে একদম ভালো লাগে না। নিবিড় একটু ঢং করে বলে, তোমার থেকে এভাবে টাকা নিব বিষয়টা একটু লজ্জাজনক। নীরা বলে, আরে তোমার আমার কি, হ্যাঁ বলো যে আমাদের। নিবিড় বলল, আচ্ছা তুমি যখন এত করে অনুরোধ করছো, না কিভাবে করি বলো? হাজার হোক তুমিই তো আমার সব, তবে হ্যাঁ সব টাকা কিন্তু বিয়ের পর শোধ করে দিব। নীরা একটা হাসি টেনে ফোনের দিকে চেয়ে বলে, বাড়ি থেকে ফোন দিচ্ছে, আমাকে এখন যেতে হবে। নিবিড় বলে, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। নীরা বলল, না লাগবে না, সামনেই একটা রিক্সা ডেকে উঠে যাব, বাই বাই, ভালো থেকো। আর দয়া করে ফোন দিলে
পেলে ধরবে বলেই চলে গেল নীরা। নিবিড় কিছুক্ষণ চেয়ে থেকে একগাল হেসে টাকাগুলো দিয়ে বাতাস করতে থাকে গায়ে, চারদিকে চেয়ে তারপর টাকায় চুমু দিয়ে মানিব্যাগ নিয়ে হাঁটা ধরে সে। এভাবেই চলে দিনকাল। এ মাসে কয়টা মানুষ সাপ্লাই হয়েছে? পায়ের উপর পা তুলে সিগারেটের ধোয়া ছেড়ে কথাটা বলল নির্জন। পাশ থেকে একজন ভদ্রলোক স্মার্ট গেট আপ নিয়ে গলার টাইটা একটু নেড়ে চেড়ে বলল, স্যার বেশি না, 21টা মাত্র। নির্জন আবারও সিগারেটের টান দিয়ে বলল, কালেকশন বাড়াতে হবে, প্রতি মাসে কম করে 40 থেকে 50টা মানুষ কালেকশন করতে হবে। পাশের লোকটা আবার বলে, কি করব স্যার, খুব সাবধানতার সাথে কাজগুলো করতে হয়, একবারেই ভেতরের খবর বাইরে চলে গেলে সব শেষ, প্ল্যান মাফিক করতে হবে সব। নির্জন এবার উঠে দাঁড়িয়ে বলে, প্রয়োজনে দলের লোক আরো বাড়াও, সবার অ্যামাউন্ট বাড়িয়ে দাও, তবুও কালেকশন বাড়াতে হবে। তবে হ্যাঁ, ওসব মানুষদেরকে টার্গেট করবে যারা খুবই অসহায়, যেন নিখোঁজ হয়ে গেল পরিবারের মানুষরা খুব বেশি তোলপাড় করতে না পারে। তবে প্ল্যানগুলো এমন ভাবে সাজাতে হবে যাতে কেউ বুঝতে না পারে যে তাকে নিখোঁজ করা হয়েছে, সবাই জানবে নিখোঁজ হয়েছে, বাস। লোকটা মাথা নাড়িয়ে বলে, জি স্যার। গভীর রাতে কানে ইয়ারফোন গুঁজে একটা ল্যাপটপ নিয়ে বসে আছে রাজ। এখানে উঠার সময় নিজের প্রয়োজনীয় সবই নিয়ে এসেছে, ল্যাপটপে কাজ করছে আর প্রতিনিয়ত ঘটে যাওয়া ক্রাইমগুলোর সম্পর্কে যতটুকু পারছে ততটুকু কালেক্ট করছে। সারা দেশে কে এবং কিভাবে তার জাল ছড়িয়ে রেখেছে, কিভাবে এতগুলো মানুষ হারিয়ে যাওয়ার পরও কোনো প্রমাণ থাকে না, সবকিছু যেন তার কাছে শুধুই দুঃস্বপ্ন। যতবারই সে এই রহস্যের কাছে ঘনাতে চেয়েছে ততবারই যেন দুঃস্বপ্নের মতো ঘুম ভেঙে গিয়ে আবার সেই প্রথম ধাপেই ফিরে চলে আসে। তবে এবার প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে সে, সবই বের করবে এবার। গর্ত থেকে টেনে তুলবে সেই বিষয়ধর সাপটাকে, কারণ রাজ খুব কাছ থেকেই শুনছে অসহায় মানুষদের কান্না। সূর্যের সোনালী আলো তখন ফুটতে শুরু করলো। সেই সোনালী আলো জানালা ভেদ করে রুমে প্রবেশ করেছে ধীরে ধীরে। নিলয় তখন ব্যালকনিতে 2 হাত মেলে অলসতা কাটানোতে ব্যস্ত, আর তুষার রুমে মরার মতো ঘুমাচ্ছে। সারা রাত গার্লফ্রেন্ডের বিরহে কাঁদতে কাঁদতে শেষ রাতে এসে চোখ দুটি লেগে এসেছে তার এক বেঘোরে ঘুম। ফরিদানটি নাস্তা তৈরি করে টেবিলে সাজাচ্ছিল, তখনই কলিং বেলের শব্দ আসে। দরজা খুলে দেখে রাজ আর নিবিড় বাইরে দাঁড়িয়ে আছে। খুব ভোরে জগিং করতে বেরিয়েছিল দুজন। নিবিড় ফরিদানটির কাছে গিয়ে বলে, ফ্লেভার তো দারুণ ছড়াচ্ছে আন্টি, আজ কি তৈরি করেছেন আমাদের জন্য? ফরিদানটি নাস্তা টেবিলে আনতে আনতে বলে, গরুর মাংসের সাথে পরোটা, চা আর নুডলস, সাথে একটা কেক বানিয়েছি। নিবিড় একটু হেসে বলে, আজ এত কিছু আর হঠাৎ কেক বানিয়েছেন আন্টি, কোনো বিশেষ কিছু নাকি? ফরিদানটির আজ গোমরা মুখ। ড্রয়িং রুম টু কিচেন এভাবে হাঁটতে হাঁটতে গোমরা মুখে বলে, খুব বেশি স্পেশাল আজকের দিনটা, যাও তোমরা নাস্তা করার জন্য তৈরি হয়ে আসো, এক্ষুনি আসছি আমি। না আসলেও আপনার খাবারের টানে হলেও খুব তাড়াতাড়ি চলে আসবো। বলেই উপরে চলে গেল নিবিড়। একটু পর আবার কলিং বেল বাজলে দরজা খুলে দেখে রুশান। বাড়ি গিয়ে গতকাল সব ঠিকঠাক করে আবার ব্যাক করেছে ব্যাচেলর বাসায় তার বন্ধুদের কাছে। ফরিদানটির সাথে কথা বলে সেও উপরে চলে গেল। নীলে একটু পেটুক টাইপের, সবার আগে সেই নিতে শুরু করলো। সবাইকে নিয়ে খাওয়ার সময় ফরিদানটি কেকটা কেটে সকলকে দিয়ে বলে, আজ হঠাৎ কেক বানালাম কেন জিজ্ঞেস করেছিলে না তখন? নিবিড় উৎসাহ নিয়ে বলে, আন্টি। মুহূর্তে ফরিদানটির চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। তা এক হাতে মুছে বলে, আজকের দিনটা আমার তৌফিক দুনিয়াতে এসেছিল, কত ফুটফুটে ছিল আমার তৌফিক। রাজ আর রুশান দুজনই খাওয়া বন্ধ করে ফরিদানটির দিকে তাকায়, কারণ তারা কেউই ফরিদানটির কষ্টের মূল কাহিনীটা জানে না, কারণ তাদেরকে কখনো বলেওনি সে। তারা শুধু জানতো ফরিদানটির কেউ নেই, তার স্বামী ও এক সন্তান দুজনই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। নিবিড় উৎসাহ নিয়ে বলল, আপনার কাহিনীটা আমরা শুনতে চাই আন্টি। পাশ থেকে নিলয়ও তাল মিলালো। ফরিদানটি একটা দীর্ঘশ্বাস নিয়ে বলতে শুরু করলো, প্রতি বছর তার জন্মদিনে পার্টি না করলে মুখ গোমরা করে বসে থাকতো, কিন্তু পরে তার বাবা ঠিকই সারপ্রাইজ দিত তাকে। খুব খুশি হতো সে, হাস্যোজ্জ্বল মুখে চোখগুলো খুশিতে ঝিলিক দিয়ে উঠতো। আমি এমন অবস্থায় ছিলাম না ছিলাম এমন একা। অটল ধনসম্পদ ছিল আমাদেরও। বাড়ির ভেতরেই কাজের মানুষ ছিল 3 থেকে 4 জন। আমার তৌফিক ছিল 8 বছর বয়সের। বিয়ের প্রথম 10 বছর আমাদের কোনো সন্তান ছিল না। এরপর তৌফিক আসলো আমাদের কোলে। আনন্দের সীমা ছিল না, তবে এই সুখও আমার কপালে সইল না। কারা যেন তৌফিকের বাবার সবকিছু আস্তে আস্তে কৌশলে লুটে নিয়েছিল। এরপর সে ওদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিবে, সেই রাতে অ্যাক্সিডেন্টটা হয়। সবাই এটাকে অ্যাক্সিডেন্ট হিসাবে নিলেও আমি পুরোপুরি বিশ্বাস করি এটা এমনি এমনি হয়নি, করানো হয়েছিল। বলেই কেঁদে দিল ফরিদানটি, আবার চোখের পানি মুছে বলল, তারপর ওদের সাথে সব হারিয়ে ফেললাম, কিছুই করতে পারিনি, আমি একা হয়ে গেলাম একেবারে। এই বাড়িটির উপরতলা ভাড়া দিয়ে প্রথম 1 বছর একাই কাটিয়ে দিলাম, তারপর তারাও বাড়িটা ছেড়ে দিয়ে চলে গেল। এরপর নিবিড় আসলো আমার কাছে, যেন থাকার মতো একটা রুম হলেও ভাড়া দিই তাকে। তারপর রুশান, এরপর একে একে তোমরা সবাই। এখন তোমরাই আমার পরিবার, তোমরাই আমার ছেলে, তোমরাই আমার সেই ছোট্ট তৌফিক। তখনই নিবিড় উঠে এসে ফরিদানটির মাথাটা নিজের সাথে ধরে বলে, আমরাই তো আপনার সন্তান আন্টি, আর আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না। তৌসিফ যেমন আপনার সাথে সারা জীবন থাকতো, আমিও থেকে যাব সারা জীবন, কারণ আমারও যে আপনার মতোই একজন মা খুব প্রয়োজন ছিল, পেয়েছিও, ছেড়ে যাব না কখনো। এরপর একে একে সবাই এসে ফরিদানটিকে সান্ত্বনা দিতে লাগলো। রুশান বিষয়টার কিছু হলেও বুঝতে পারছে, কারণ তার জানা মতে 25 বছর আগে তার ফ্যামিলির সাথেও একই কাজ করা হয়েছিল। আরোহীকে পড়ানো শেষে বাসায় ফিরল রাজ।
ব্যালকনিতে বসে ফোন টিপছিল সে। নিবিড় তার পাশে গিয়ে বসে, তারপর মুখে হাসি ফুটিয়ে বলে, সব ঠিকঠাক? রাজ মাথা তুলে বলে, কিসের কথা বলছো? নিবিড় এবার আরো কাছে গিয়ে বলে, তুমি যে মেয়েটাকে পড়াও, কি যেন নাম? ও হ্যাঁ, আরোহী। মেয়েটাকে আজ দেখলাম তাদের গেটের সামনে। ভাই, মেয়েটা তো হেভি সুন্দর, এমনটা জানলে টিউশনিটা আমিই করাতাম ভাই। রাজ এবার সোজাসুজি ভাবে চেয়ে বলল, সুন্দরী এটা তো সত্য, তবে তার সাথে টিউশনির কানেকশন কি? নিবিড় হেসে বলে, তুমি দেখতে যেমন বলদ টাইপের, তোমার বুদ্ধিও বলদ টাইপের। আরে ভাই, একে তো মেয়েটা মারাত্মক সুন্দরী, আর দুই হলো অনেক বড়লোক ফ্যামিলির মেয়ে। এমন একটা মেয়েকে যদি পটিয়ে একবার বিয়ে করে নিতে পারি তো লাইফ সেটেল। রাজ হেসে বলে, আমার মেয়েদের প্রতি এত ইন্টারেস্ট আর এভাবে সেটেল হওয়ার কোনো লোভ নাই। সে আমার স্টুডেন্ট মানেই স্টুডেন্ট। নিবিড় আবারও হেসে বলে, ভালো বুদ্ধি দিলাম নিলানা। আচ্ছা তাহলে এক কাজ করো, ওই মেয়েটার সাথে কোনোভাবে আমার লাইন করিয়ে দাও। রাজ এবার নিবিড়ের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, ওর ফ্যামিলি সম্পর্কে জানো তুমি? তোমার না 6 থেকে 7টা গফ। ওসব যদি ওই মেয়ে জানতে পারে তাহলে গুলি করে মারবে, তাই ওসব ফ্যামিলির মেয়ের থেকে দূরে থাকাই ভালো। বলে উঠে হাঁটা ধরে রাজ। নিবিড় পেছন থেকে বলে, ভাই সত্যি বলছি, ওরকম একটা মেয়ে পেলে বাকি সবাইকে ছেড়ে দিব। রাতের বেলায় ঢুলতে ঢুলতে বাসায় আসে তুষার। নিবিড়, রাজ, রুশান এরা তাকে ধরে রুমে এসে বসায়। নিবিড় বলে, তুই আবার মার খেয়েছিস? তোকে না বললাম এইসব ছাইপাস খেয়ে এই অবস্থায় আসবি না? ফৈদানটি শুনলে কি করবে বুঝতে পারছিস? তুষার খুব শোকাহতদের মতো করে বলল, ভাই সুমাইয়া আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, কত ভালোবাসতাম তাকে। নিবিড় এবার সরে বসে বলে, দূর হালা, একটা মেয়ের জন্য এত কিছু করছিস? মেয়ে লাগলে তুই আমার কাছে আসতি, কিন্তু এই ছাইপাস খেতে গেলি কেন? তুষার আবারও কেঁদে বলে, সুমাইয়া আমার পিওর লাভ ছিল ভাই। রাজ কড়া করে লেবুর শরবত বানিয়ে এনে তুষারের কাছে দিল। তুষার ওটা খেয়ে হেলান দিয়ে বসে। নিবিড় আবার বলে, ভাই শোন, ভালোবাসা আর কমার্স অনেকটাই মিল। কমার্সের স্টুডেন্টদেরকে শেখানো হয় বেশি জায়গায় বিনিয়োগ করলে লস হওয়ার সম্ভাবনাটা কমে যায়, আর তোমরা এক জায়গায় বিনিয়োগ করে ওটা নিয়ে বসে থেকেই তো এই মারাটা খাও। আমাকে দেখো কত জায়গায় ভালোবাসা বিনিয়োগ করেছি, তাই আমার লসেরও কোনো হিসাব নেই। তুষার ফোনের ওয়ালপেপারে সুমাইয়ার ছবি সেট করে রেখেছিল, ওটা দেখে কেঁদে কেঁদে বলে, আমার সুমাইয়া। নিবিড় ফোনটা নিয়ে এবার তুষারের দিকে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকে, তারপর বলে, এটা তোর সুমাইয়া? আরে বলদের ঘরে বলদ, এটা তো বাংলা নাটকের অভিনেত্রী মেহজাবিনের ছবি। তুষারের কোনো কান নেই নিবিড়ের কথায়, সে বুকের বাঁ পাশে হাত রেখে সুমাইয়া সুমাইয়া করছে। নিবিড় আবার বলে, ফেসবুক রিলেশন তাই না? তুষার মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। নিবিড় এবার উঠে দাঁড়িয়ে বলে, বাংলা নাটক দেখিস না বলে মেহজাবিনকে চিনলি না, আর ফেক আইডি না রিয়েল আইডি ওটা না দেখি প্রেম শুরু করলি? বলেই সেখান থেকে চলে গেল নিবিড়। আর এদিকে তুষার বুকে হাত দিয়ে সুমাইয়া সুমাইয়া করতে শেষ, আর গানের সুরে বলতে থাকে, আমার সুমাইয়া আমারে নেশাখোর বানিয়ে কেমনে রইলি ঘুমাইয়া। নিবিড় নিজের রুমে এসে বসলে নিলয়ও তার পাশে এসে বসে, আর নিবিড়ের দিকে চেয়ে বলে, এই নিবিড় শোন, তুষার তো মনে হয় আজ সুমাইয়ার শোকে শেষ হয়ে যাবে। দেখ কি কাদা কাচ্ছে। নিবিড় মাছি তাড়ানোর মতো করে বলে, আরে বাদ দে, হালা পুরাই বলো। নিলয় আবার বলে, মামা একটা সিক্রেট শুনবি? নিবিড় বলে, কি? নিলয় বলল, তুষারকে বলবি না তো? নিবিড় বলে, আমি কি তোর মতো মুখ পাতলা? নিলয় নিচের দিকে চেয়ে বলে, তুষারের সাথে রিলেশন করা ওই সুমাইয়া ইসলাম আইডিটা আসলে আমারই ছিল। আসসালামু আলাইকুম গাইস, গত পর্বে একটা কথায় ভুল ছিল যে আমি বলেছিলাম মেইন চরিত্র হচ্ছে রাজের, মানে আমাদের হৃদ ও আরশির ছেলে হচ্ছে রাজ, কিন্তু সম্পূর্ণই ভুল বলেছিলাম। তো এই পর্বে ক্লিয়ার করে দিচ্ছি, হৃদ ও আরশির ছেলে হচ্ছে রুশান, আমাদের মেইন চরিত্র আর কি, নায়ক। আর রুশানের যাকে পছন্দ সে হলো আমাদের রুশানের খালাতো বোন, মানে আরিশা আন্টির মেয়ে আর কি। আর আরিশা আন্টির মেয়ের নাম হচ্ছে রিমা। তো রুশান ও রিমা এরা দুজন হচ্ছে কাপল, মানে আমাদের নায়ক ও নায়িকা। এছাড়াও আমাদের এই গল্পে আছে আরো কিছু নায়ক ও নায়িকা। এদের কাপলগুলোর নাম এখন বলবো না, আপনারা গল্প পড়তে পড়তে বুঝে যাবেন। অলরেডি রাজেরটা তো বুঝে গিয়েছেন, বাকিগুলো আস্তে আস্তে জানবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সবার কমেন্টের রিপ্লাই দেবো, কোনো সমস্যা নেই। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।